আমরা মার্কসিজম সম্পর্কে জানবো। দেখো আমি একটা নাম লিখেছি, ইনি হচ্ছে কার্ল মার্কস, এনার নাম। এবার ইনি যে চিন্তাধারা বলে দিয়েছিলেন সেই চিন্তাধারাই কিন্তু মার্কসিজম নামে পরিচিত। এবার যখন একটা কেউ কোনো চিন্তাধারা দিচ্ছে এবং সেটা খুব পপুলার হচ্ছে এবং আরো থিঙ্কাররা সেই চিন্তাধারাকে ফলো করছে, তারপরে তার সাথে জুড়ে যায় ইজম। যখন এটার সাথে জুড়ে যায় তখন সেটা তৈরি হয়ে যায়, এটা তৈরি হয়ে যায় একটা আইডিওলজি। কি তৈরি হয়? একটা আইডিওলজি। যখন কার্ল মার্কসের চিন্তাধারা যখন তার সাথে ইজম যোগ হয় তখন সেটা তৈরি হয়ে যায় একটা আইডিওলজি। এবার মার্কসিজম কিভাবে আসলো সেটা আমরা একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ জেনে নিই। দেখো সবার প্রথমে ছিল কি? সবার প্রথমে ছিল রাজতন্ত্র, মানে হচ্ছে রাজার শাসন, মনার্কি। রাজতন্ত্র ছিল। এবার এখানে কি হতো কি, এই রাজতন্ত্রে রাজা শাসন করতেন। কে শাসন করতেন? রাজা শাসন করতেন। রাজা যেটা বলবে সেটাই ঠিক, তাই তো? এবার সেখানকার মানুষের, রাজার ছেলে রাজা হতেন, সেখানকার যারা মানুষ ছিল, সাধারণ মানুষ, তাদের কৃষির উপর ডিপেন্ড করেই চলতে হতো, তাদের কোনো ডেভেলপমেন্ট ছিল না। যদি তাদের ছেলে মেয়েও মানে অনেক বুদ্ধিমান হয় তাও তাদের কোনো ডেভেলপমেন্ট হতো না। এটাই ছিল রাজতন্ত্র। এবার মানুষ সেখানে বুঝতে পারলো এরকম ভাবে তো চলে না, তাই না? এরকম ভাবে চললে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না, কিছুই হচ্ছে না। তখন মানুষ এর প্রতিবাদ করে এবং তারপরে আসলো লিবারালিজম। লিবারালিজম কি? দেখো এই রাজতন্ত্রে কিন্তু ব্যক্তির ফ্রিডম ছিল না। কি ছিল না? ফ্রিডম ছিল না। কিন্তু যখন লিবারালিজম আসলো, লিবারালিজম হচ্ছে লিমিটেড গভর্নমেন্টের কথা বলে, যেখানে ইন্ডিভিজুয়ালকে গুরুত্ব দেওয়া হয়, যেখানে ইন্ডিভিজুয়ালরা চাইলে যে যত পারে সে নিজের লাইফে ডেভেলপমেন্ট করবে এবং যে যত পারে প্রাইভেট সম্পত্তির থেকে সব শুরু করবে। এইবার যখন মানুষ প্রচুর পরিমাণে প্রাইভেট সম্পত্তি, এবার যাদের মাথায় বুদ্ধি বেশি তারা অনেক ধনী হয়ে যায়, যাদের মাথায় কম বুদ্ধি মানে ইন্টেলিজেন্ট কম, যারা সেই মানে কিছু করতে পারে না, তখন ইনইকুয়ালিটি শুরু হয়ে যায়। তারপরে এখান থেকে শুরু হয় ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম কি? ক্যাপিটালিজম হচ্ছে যারা ধনী। এই যে এখানে তো অনেক সম্পত্তি বানিয়ে নিয়েছে লোকে, তাই না? যারা ধনী, ধরো একটা ইন্ডাস্ট্রিতে কারখানা তৈরি করছে, যারা ধনী তারা কি করছে কি, তারা মালিক, তারা বেশি টাকা নিচ্ছে এবং যারা শ্রমিকদের দিয়ে কম সময়ে কাজ করানো হচ্ছে। যারা মালিক, এই ক্যাপিটালিজমে যারা মালিক তাদের বলা হয় বুর্জুয়াসি, আর যারা শ্রমিক তাদের বলা হয় প্রোলেতারিয়েত। তাহলে বুর্জুয়াসি হচ্ছে মালিক, যারা শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়। এই শ্রমিকদের বেশি কি করা হয়? অনেক কাজ করানো হয়, তাদের সমান সুযোগ সুবিধা দেয় না, তারা অনেক পিছিয়ে রয়েছে, তাদের সাথে অন্যায় করা হয়। এবার এর এগেনস্টে আসলো কি? সোশ্যালিজম। সোশ্যালিজম কি? যেখানে এখানে তো ইন্ডিভিজুয়ালের ডেভেলপমেন্ট হচ্ছে, এই যে বুর্জুয়াসিস এদের ডেভেলপমেন্ট হচ্ছে, এরা অনেক সম্পত্তি প্রাইভেট প্রপার্টি তৈরি করে রেখেছে, যার জন্য প্রোলেতারিয়েত মানে ওয়ার্কার ক্লাসদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। এবার সোশ্যালিজম আসলে, সোশ্যালিজম মানে হচ্ছে সকলের ডেভেলপমেন্ট হবে, সমাজে প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্ট হবে, সেই কথা সোশ্যালিজম বলে। এবার সোশ্যালিজমকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রিভলিউশনারি আর একটা হচ্ছে ইভলিউশনারি। রেভলিউশনারি সেটা হচ্ছে মার্কসিজম নামে পরিচিত, আর ইভলিউশনারি সেটা হচ্ছে সোশ্যালিজম সম্পর্কে পরিচিত। সেটা সোশ্যালিজমের আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা দেখে নিবে সোশ্যালিজম কি। এবার যেটা মার্কসিজম, রিভলিউশনারি মানে হচ্ছে রিভলিউশন, মানে হচ্ছে আন্দোলন করে ওয়ান স্ট্রোকে, মানে ব্লাডি রিভলিউশন, যে আমার এই জিনিসটা পূর্ণ হচ্ছে না, আমরা এই জিনিসটা হচ্ছে না, আমরা মানে খুন মারামারি করে হোক আমাদের সেই জিনিসটা চাই, মানে চাই। সেটাই হচ্ছে মার্কসিজমের ভিতর রয়েছে। তো বোঝা গেল যে মার্কসিজম কিসের থেকে এসছে এবং মার্কসিজম এইটার এগেনস্ট ক্যাপিটালিজম। তাহলে মার্কসিজম কিসের এগেনস্ট? ক্যাপিটালিজমের এগেনস্ট। কেন? যেখানে শ্রমিকদের দিয়ে কারখানায় অনেক কাজ করানো হতো, সেই সব জিনিস নিয়ে মার্কসিজম জিনিসটা এসছে। বোঝা গেল? এবার আমরা মার্কসিজমকে স্টেপ বাই স্টেপ পড়বো। আরেকবার আমি রিভিশন করে দিই। মার্কসের চিন্তাধারা মার্কসিজম নামে পরিচিত। ঠিক আছে, সেটা খুব পপুলার হয়েছে, অনেক থিঙ্কার সেটাকে ফলো করেছে, তার জন্য তার সাথে ইজম যোগ হয়েছে। যখন কোনো আইডিওলজির সাথে ইজম যোগ হয় তখন সেটাকে কি ধরা হয়? আইডিওলজি, তাই তো?
মার্কস বলে সমাজের প্রয়োজন নিড বেস, মানে নিড দরকার, যেভাবে সমাজের প্রয়োজনে যেগুলো লাগবে সেই জিনিসগুলো দরকার, সেটা কিভাবে হবে এবং সবার ডেভেলপমেন্ট কিভাবে হবে তা মার্কস সায়েন্টিফিক ভাবে সেটাকে ব্যাখ্যা করেছেন। যখন মার্কের চিন্তাধারা বিভিন্ন বিচারক ফলো করেছে বা তার সাথে কি যোগ হয়েছে, মার্কসিজমের সাথে এই আইডিওলজিটা যোগ হয়েছে। এবার আমরা মার্কসিজম সম্পর্কে স্টেপ বাই স্টেপ জানবো। তো চলো শুরু করা যাক। গল্পের আকারে আমরা মার্কসিজমটাকে পুরোপুরি বুঝে নেব। একদা এক জার্মান চিন্তাবিদ, জার্মান থিঙ্কার ছিলেন, যার নাম ছিল কার্ল মার্কস। তিনি 1818 সালে জন্মগ্রহণ করেন এবং তার ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী ছিলেন ফ্রেডরিক এঙ্গেলস। এই দুই বন্ধু মিলে সমাজতন্ত্র মানে হচ্ছে সোশ্যালিজম নিয়ে এমন একটি তত্ত্ব তৈরি করলেন যা গোটা পৃথিবীর চিন্তা ভাবনাকে বদলে দিয়েছিলেন। এই চিন্তা ভাবনায় স্কুল অফ থট নামই হলো মার্কসিজম। এই গল্পটা শুরু হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। তখন পুঁজিবাদী ব্যবস্থা মানে ক্যাপিটালিস্ট সিস্টেম সমাজে গভীর সংকট তৈরি করেছিল। প্রচলিত উদারনীতিবাদ মানে লিবারালিজম, যা মুক্ত বাজার অর্থনীতি মানে ফ্রি মার্কেট ইকোনমিকে সমর্থন করত, তা মানুষের সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। এই শোষণমূলক পরিস্থিতির জবাবেই মার্কসবাদের জন্ম হয়েছিল। মার্কস ও এঙ্গেলসের তাদের বিখ্যাত বই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে পৃথিবীর সকল শ্রমিককে একত্রিত হওয়ার জন্য আহ্বান মানে হচ্ছে ক্যালোরিয়ান কল জানাই, মানে হচ্ছে আহ্বান জানাই। যেমন সুভাষচন্দ্র বসু বলেছিলেন না, তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, তেমন মার্কসও সকল শ্রমিককে একত্রিত হওয়ার কথা বলছে, যে তোমরা একত্রিত হয়ে আন্দোলন করে নিজের স্বাধীনতা ছিনিয়ে নাও, ক্যাপিটালিস্টদের রদ করে দাও। মা দুর্গা যেমন বধ করে না, তেমন রদ করে দাও। এবার আমরা জানবো হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। মার্কসবাদের মূল ভিত্তি হলো ঐতিহাসিক বস্তুবাদ, মানে হচ্ছে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। মার্কস এই তত্ত্বের মাধ্যমে ইতিহাসের একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা মানে হচ্ছে সায়েন্টিফিক এক্সপ্লানেশন দিতে চেয়েছিলেন। তার মতে মানব সমাজের ইতিহাস আসলে শ্রেণী সংগ্রামের ইতিহাস। তিনি বলেন যে ইতিহাসকে 6টি ধাপে ভাগ করা যায়। কি হচ্ছে? একটা হচ্ছে প্রিমিটিভ কমিউনিজম, মানে এই যুগে কোনো শ্রেণী বা দ্বন্দ্ব ছিল না। তারপরে বলছে যে স্লেভারি মানে হচ্ছে দাস প্রথা, যেখানে দাস মালিক সেলফ ওনার্স এবং দাসেদের মধ্যে দ্বন্দ্ব ছিল। তারপরে আসলো সামন্তবাদ, যেটা হচ্ছে ফিউডালিজম। এই যুগে জমিদার এবং ভূমিদাস মানে হচ্ছে সার্ফ একে অপরের মুখোমুখি হয়েছিল। তারপরে আসলো ক্যাপিটালিজম, এটি মার্কসবাদের আলোচনার মূল পর্যায়। এখানে বুর্জুয়ারা এবং সর্বহারা যারা প্রলেতারিয়েত শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব আছে। সমাজতন্ত্র সোশ্যালিজম, এই পর্যায়টি ছিল অন্তর্বর্তীকালীন টেম্পোরারি অবস্থা। সাম্যবাদ মানে কমিউনিজম, এই চূড়ান্ত অবস্থায় কোনো শ্রেণী বা দ্বন্দ্ব থাকবে না। দেখো এখানে যে কথা বলা হয়েছে, একটা হচ্ছে প্রিমিটিভ কমিউনিজম, সেখানেও দ্বন্দ্ব, স্লেভারি সেখানেও দ্বন্দ্ব, ফিউডালিজম সেখানেও দ্বন্দ্ব, ক্যাপিটালিজম সেখানেও দ্বন্দ্ব। মার্কস বলেছে কমিউনিজম এটা হচ্ছে সব থেকে ভালো, যেখানে না কোনো স্টেট থাকবে, না স্টেটলেস ক্লাসলেস সোসাইটি থাকবে, যেখানে কোনো দ্বন্দ্ব থাকবে না। মার্কস বিশ্বাস করতেন পুঁজিবাদী সমাজের ভেতরের দ্বন্দ্বই মানব সমাজকে এক নিখুঁত সামাজিক অবস্থার দিকে নিয়ে যাবে, যার নাম সাম্যবাদ, যেটা হচ্ছে কমিউনিজম। এবার আমরা জানবো ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। মার্কসবাদের দার্শনিক ভিত্তি মানে ফিলোসফিক্যাল বেস হলো দ্বন্দ্বিক বস্তুবাদ, মানে হচ্ছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। মার্কস এই ধারণাটি হেগেলের কাছ থেকে নিয়েছিলেন, কিন্তু হেগেল আইডিয়ালিজমকে পছন্দ করত এবং মার্কস আইডিয়ালিজমকে বাদ দিয়ে ম্যাটারকে মহাবিশ্বের সর্ববস্তু হিসাবে মনে করতেন। তাহলে হেগেলস হচ্ছে আইডিয়ালিজমকে প্রাধান্য দিতেন আর মার্কস হচ্ছে ম্যাটারকে প্রাধান্য দিতেন। এঙ্গেলস তার বই অ্যান্টি ডিউহরিং এর দ্বন্দ্বিক বস্তুবাদের মানে হচ্ছে তোমার ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের 3টি নিয়মের কথা তুলে ধরেছিলেন। একটা হচ্ছে কি নিয়ম? একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ট্রান্সফরমেশন, আর একটা কি
2 নম্বর হচ্ছে তোমার ইউনিটি অফ অপোজিশন, মানে এখানে বলছে সবকিছুতেই পরস্পর বিরোধী কিন্তু নির্ভরশীল উপাদান থাকে, যেমন বুর্জোয়া বা সর্বহারারা। তারপরে বলেছে নেগেশন অফ নেগেশন, এখানে নেগেশন অফ নেগেশনে তিনি 3টে জিনিসের কথা বলা হয়েছে, থিসিস, প্রথমে বলেছে থিসিস, অ্যান্টিথিসিস, আর একটা হচ্ছে সিনথেসিস। কি কি বলেছে? থিসিস, অ্যান্টিথিসিস এন্ড সিনথেসিস। এইবার আমরা জানবো ডক্ট্রিন অফ ক্লাস স্ট্রাগল। মার্কসের মতে শ্রেণী সংগ্রাম মানে ক্লাস স্ট্রাগল হলো ইতিহাসের একটি অনিবার্য ঘটনা। তার বিখ্যাত কমিউনিস্ট ম্যানিফেস্টো বইয়ের প্রথম বাক্যটি হলো, এই পর্যন্ত সব সমাজের ইতিহাসই হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। প্রতিটি পর্যায়ে 2টি প্রধান শ্রেণী থাকে, যেটা হচ্ছে শোষক, সেটাকে বলা হয় মানে যে শোষণ করে, আর একটা হচ্ছে শোষিত, যে কি মানে শোষিত হয়, এক্সপ্লয়েটেড, তাই তো। শোষকরা হলো উৎপাদনের মালিক মানে ওনার্স অফ প্রোডাকশন। থিওরি অফ সারপ্লাস ভ্যালু, এটি সম্পর্কে জানবো। এটি মার্ক্সবাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। মার্ক্স মনে করতেন যে পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকরা তাদের শ্রমের মধ্য থেকে বঞ্চিত হয়। এই বঞ্চিত হওয়ার অংশটুকুই হলো সারপ্লাস ভ্যালু। ধরুন একজন শ্রমিক দিনে 8 ঘন্টা কাজ করে, একটি পণ্য মানে প্রোডাক্ট তৈরি করে, কিন্তু সেই পণ্যটি বিক্রি করে যে লাভ প্রফিট হয় তার একটি বড় অংশ মালিকের কাছে চলে যায়। শ্রমিককে শুধু তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মজুরি দেয়া হয়। এই অতিরিক্ত লাভ মানে এক্সট্রা প্রফিট বা সারপ্লাস ভ্যালু হলো শোষণের মূল কারণ। মার্কস বলেন যে এই শোষণই শ্রমিক শ্রেণীকে বিপ্লবের দিকে ঠেলে দেবে। এবার নিউ মার্কসিজম সম্পর্কে পড়ব। মার্ক্সবাদের বিভিন্ন শাখার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শাখা হলো নিউ মার্কসিজম, যা 20 শতাব্দীর মাঝামাঝি এবং শেষের দিকে আবির্ভূত হয়। এই চিন্তাবিদরা মার্ক্সবাদের পুরনো কিছু ধারণা থেকে সরে এসে মানবিক মুক্তি, হিউম্যান এমানিসিপিয়েশন এর ওপর বেশি মনোযোগ দেন। তারা পুঁজিবাদের পরবর্তী যুগে শোষণ এর নতুন রূপগুলো বোঝার চেষ্টা করে। তাহলে কি বলা যাচ্ছে যে এর মূল লক্ষ্য কি হলো? একটি শ্রেণীহীন, ক্লাসলেস, রাষ্ট্রহীন, স্টেটলেস সমাজ প্রতিষ্ঠিত করা। মার্ক্সের মতে কমিউনিস্ট রিভলিউশনের মাধ্যমে শাসক শ্রেণী ক্ষমতা হারাবে। এরপর একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, সোশ্যালিস্ট স্টেট তৈরি হবে, যা সাময়িক সময়ের জন্য ব্যক্তিগত সম্পত্তি এবং শ্রেণী বৈষম্য, ক্লাস অ্যান্টাগনিজম শেষ করবে। একবার যখন এই বৈষম্য দূর হবে তখন রাষ্ট্র নিজে থেকেই বিলীন হয়ে যাবে এবং মানব জাতি তার চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ সাম্যবাদ কমিউনিজম অর্জন করবে। ভিডিওতে আমরা মার্কসিজম মানে যে কার্ল মার্কস সে ক্রিটিসাইজ করেছিল কাদের, যে আর্লি সোশ্যালিস্টদের মার্কস ক্রিটিসাইজ করেছিল, কারণ যে তারা সায়েন্টিফিক ধারণা দেয়নি। কিন্তু তুমি দেখো যদি মার্কসিজম পুরোটা বুঝলে, এখানে মার্কস সায়েন্টিফিক ধারণা দিয়েছে, রিভলিউশনারি ধারণা দিয়েছে, তাই না? এবার কিন্তু যে মার্কস যে এই যে স্টেটলেস সোসাইটির কথা বলছে, তাহলে তুমি ভেবে দেখো যদি স্টেট না থাকে তাহলে সমাজে তো আরো ইনইকুয়ালিটি তৈরি হবে, হবে কিনা বলো? সমাজে তো ইনইকুয়ালিটি তৈরি হবে, তাহলে মানুষে মানুষে দ্বন্দ্ব আরো তৈরি হবে, তাই না? তাহলে এই মার্কসও যে ধারণা দিয়েছে তুমি তোমার মতে বলো সেটাও কি ইউটোপিয়া নয়? সেটাও তো বাস্তবে কার্যকর ছিল, তাই না? কার্যকর হয়নি, ইউটোপিয়া একটা কাল্পনিক চিন্তাধারা, তাই না? তো কোথাও না কোথাও গিয়ে মার্কসকে মানে মার্কস এই স্টেটলেস সোসাইটির কথা যখন বলেছিল তখন জার্মানি থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল সরকার, কারণ সে তার কমিউনিস্ট ম্যানিফেস্টোতে ওরকম লিখছিল স্টেটলেস এই লেস সোসাইটির কথা। এবার তখন সরকার মানে মানুষ তার দ্বারা প্রভাবিত হচ্ছিল এবং তার জন্য সরকার তাকে জার্মানি থেকে তাড়িয়ে দিয়েছিল। এবার এখানে মেইন প্রবলেম তোমরা যদি দেখো সেটা হচ্ছে ক্লাস স্ট্রাগল। ক্লাস স্ট্রাগল মানে কি, যেখানে যে লেবার যারা ছিল তারা কাজ করতো, ঘন্টার পর ঘন্টা তাদের দিয়ে মালিক শ্রেণী কাজ করাতো, মানে হচ্ছে পুঁজিপতি শ্রেণী তাদের দিয়ে বুর্জুয়াসিস তাদের দিয়ে কাজ করাতো, প্রোলেতারিয়াতদের দিয়ে। তাদের কোনো স্বাধীনতা ছিল না, নিজের কোনো কিছু ছিল না। তাই মার্কস কি করেছিল, তাদের ডেকেছিল, মানে তাদের সবাইকে এক জায়গায় হওয়ার কথা বলেছিল যে যদি আন্দোলনের মাধ্যমে এই ক্যাপিটাল শ্রেণীকে
তো নিচে নামানো যাবে, তাছাড়া সম্ভব নয়, তাই না? এটাই হচ্ছে মার্কসিজমের মূল কথা। আশা করি খুব এটা মানে যদি বোঝা যায় তাহলে খুব একটা কঠিন টপিক না, এটা হচ্ছে খুব সহজই একটা টপিক। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি।